ছোট্ট ছোট্ট চেষ্টা পরিশ্রম আমাদেরকে অনেক অনেক আনন্দ দিতে পারে। একঘেয়ে কাজকেও কতটা আনন্দে করা যায় তার কয়েকটা টিপস আজকের ভিডিওতে থাকবে। সাথে থাকো। নিজের আফটারনুন টু নাইট রুটিনটাও তোমরা কেমনভাবে সাজাতে পারো আজকের এই ভিডিওটা থেকে হয়তো জানতে পারবে। আচ্ছা, বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও বেশ আছি। আজকের ভিডিওটাও শুরু করেছি দুপুরবেলা থেকে। এখন বাজে দুপুর 1:30 না, দুপুর 2টো। আয়ুষ্মানের আসার সময় হয়ে গেছে। সানডে ওর পড়া থাকে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। হ্যাঁ, ম্যাথ সায়েন্স যেখানে পড়তে যায় সেখানে গেছে, চলে আসবে এক্ষুনি। ওর বাবা গেছে আনতে। আর আজকের ওর প্র্যাকটিসও থাকে, স্যাটারডেও থাকে প্র্যাকটিস, কিন্তু স্যাটারডেও যেতে পারে না কারণ ওদের আবার 6টা থেকে ক্লাস থাকে। ওই সায়েন্স ম্যাথসই থাকে 6টা থেকে সন্ধ্যে, ওই জন্য স্যাটারডে যেতে পারে না, শুধু সানডেটাই যায়। তো রান্নাবান্না আমার এই সময় সব কমপ্লিট, খালি গরম গরম একটু বড়া ভাজবো। কি বড়া করবো সেটা দেখাচ্ছি। কি রান্না করলাম আগে দেখা। রান্না ওই জন্য তাড়াতাড়ি সেরে নিলাম যাতে আয়ুষ্মান এসেই খেয়ে নিতে পারে। এটা হচ্ছে করেছি উচ্ছে কুমড়ো ভাজা। হ্যাঁ, কোনো জল টল দেওয়া নেই এর মধ্যে, শুধু চচ্চড়ি টাইপের। আর এখানে হচ্ছে মুসুর ডাল, পাতলা করে টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। ভাত তো আর দেখাবার কিছু নেই। আর এইটা ওই সকালবেলা জলখাবারে করেছিলাম মুসুর ডাল দিয়ে কলমি শাক দিয়ে। এটা আমরা রসুন ফোড়ন দিয়ে করি, 5 ফোড়ন রসুন ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে, একটু মিষ্টি মিষ্টি করে রুটি দিয়ে দারুণ লাগে খেতে। আর তার সাথে করেছি আজকে খাওয়ার জন্য ট্যাংরা মাছের ঝোল। কাঁচা পেঁয়াজটা পড়লো, সরিয়ে দিই, কারণ কাঁচা পেঁয়াজ আশিস খেতে পারবে না, মুখে মুখে পড়লে রেগে যাবে। আর 2টো বেজে গেছে, তো খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। অনেক সকাল সকাল আজকে জলখাবার খাওয়া হয়ে গেছে। 9টার মধ্যে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। আর ফল টলও কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম যে একেবারে একটু ওই লাঞ্চটা করে নেবো। তো বড়াটা করি সব সবজি দিয়ে। তোমরা জানো আয়ুষ্মান মাছের ডিমের বড়া টড়া খায় না, তো ওর জন্যই মেনলি থাকে। এইটাতে করবো না, ওই ননস্টিক একটাতেই বসিয়ে দিই। এইভাবে করেই তোমাদের দেখাচ্ছি। এই যে না, কলমি শাক রেখেছিলাম একটুখানি বাঁচিয়ে, ডালের সাথে করেছি। একটু কলমি শাক বাঁচিয়ে রেখেছি, কুমড়ো গ্রেট করে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি দিয়েছি, আদা কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি। এবারে আর কয়েকটা গুঁড়ো জিনিস দিতে হবে, সেগুলো দিয়ে দিই। বুঝতে পারলে? তোমরা যে কোনো সবজি এর মধ্যে যে কোনো পাতা শাক যা থাকবে সব দিয়ে দিতে পারো। আর কি কি দেবো সেটা দেখিয়ে দিচ্ছি। ভীষণ ভালো লাগে কুমড়ো এইভাবে বড়া করে। তোমরা খালি খেয়ে আমাকে রিপ্লাই দেবে যে কেমন হয়েছে। যে কোনো বড়ার ক্ষেত্রেই সাধারণত বেসন তো লাগেই, আর তার সাথে যেটা প্রয়োজন হয় চালের গুঁড়ো। আমি এই জন্য চালের গুঁড়োটা সবসময় কিনে রাখি। যে কোনো পকোড়া হোক বড়া হোক, সেক্ষেত্রে একটু চালের গুঁড়ো দিলে না মচমচে হয়, বা বেগুনিতে। আর অল্প সামান্য জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি, ভীষণ ভালো লাগে। আমি তো কখনো কখনো যে কোনো সবজি ছোটো ছোটো করে কেটে এইভাবে আবার বড়া করি। ভীষণ ভালো লাগে ডালের সাথে খেতে, কারণ আমার ঘরে না রেগুলার ডাল করতেই হয়। আর খুবই অল্প তেলেই ভাজবো, কোনো ছাকা তেলের ব্যাপারই নেই। বুঝতেই পারছো, হয়তো 2 চামচ এখানে আমি সর্ষের তেল নিয়েছি, তার মধ্যেই সুন্দরভাবে বড়াটা ভাজা হয়ে যাবে। কলমি শাকের জায়গায় এই সময় তোমরা পাট শাক দিতে পারো, বা অন্যান্য যে কোনো ধনেপাতা দিতে পারো, বেশি করে ধনেপাতার বড়া যেটা হয়। কিন্তু তার মধ্যে কুমড়োটা অবশ্যই দিও। কুমড়ো খাওয়া এমনিতেও ভালো, বাচ্চারা কিন্তু কুমড়ো খেতে চায় না। বাচ্চা কেন, বড়রাও পছন্দ করে না। আমি নিজেই পছন্দ করি না তরকারিতে কুমড়ো থাকলে, বা কোনো ঝোলে যদি কুমড়ো দেওয়া হয় আমি একদম খেতে পারি না। তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু খুব ভালো অপশান যে খাওয়া হয়। আর এদিকে বড়াটা হচ্ছে, ততক্ষণে আর একটা জিনিস আমি করে নিই। আজকে বিকেলে একটু লাদি পাও বানাবো। লাদি পাও মানে হচ্ছে ছোটো ছোটো যে পাউগুলো হয়। এই টিফিন বক্সটার মধ্যে আমি সাধারণত ওই ইস্ট ফার্মেন্টেশন করি। না না, আমার না নতুন কিছু করতে বা নতুন কিছু শিখতে গেলে কোনো সময় মনে হয় না একটু রেস্ট নিই বা আরাম করি। বিশ্রামের প্রয়োজনই হয় না, মনে হয় আরও ভালো আরও বেটার করবার চেষ্টা করি। আর যখন তোমাদের সাথে সেটা শেয়ার করি তখন তার আনন্দ আরোই আলাদা। তো ওই 2 কাপ মতন আটা দিয়ে করব, পুরোটাই আটার করব, কোনো ময়দা আমি ব্যবহার করব না। তো সেই জন্য এখানে 1.5 চামচ মতন ইস্ট নিয়েছি। ওদেরকে খাবারটা দিয়ে এসেছি, আমি বললাম এটা করে যাই। আর রাতে আজকে চিকেন হবে। তোমরা আবার ভাববে পায়েল রেগুলার চিকেন খাও, কারণ তোমরা গত ব্লগেই দেখেছো যে চিলি চিকেন হয়েছে। ওটা কিন্তু 3 দিন আগে, কারণ আমি তো ডেইলি ব্লগ দিইনি জানো, 2 দিন 3 দিন গ্যাপে গ্যাপে দিয়েছি।
যে এখন খেতে বসে যাবো। মা তুমি জানো আজকে কি জানো, একটা উইশও করে এমন ছেলে। ছোটবেলা আমাকে ড্রয়িং করে দিত, কি সুন্দর ড্রয়িং করে হ্যাপি মাদার্স ডে করে আমাকে দিত। ফাদার্স ডে তোর বাবাকে দিত। দেখো কিরকম নিচু হয়ে ঢুকে যাচ্ছে। এখন আর মায়ের কথা মনে থাকবে কেন বল? আর এত ভাত আমাকে বেড়ে দিয়েছো তুমি? হ্যাঁ, এত ভাত আমি খাই? তো ভাত দিয়েছে। না না, ভাত অল্প তোলো, আমি খেতে পারবো না গো, বেকার নষ্ট হবে। বড়টা কেমন হয়েছে গো? কেউ বলছো না কিছু? ভালো বললে মনটা ভালো হয়ে যায়, তখন মনে হয় আরো একটু ভালো, আরো বেটার করি। দারুণ হয়েছে। এই দেখো, তখন খেতে বসার সময় এটাকে করে দিয়ে গেলাম, একদম ফুলে গেছে, দেখেছো তো কিরকম গেজা উঠেছে। এইটা যদি না হয় বুঝবে ইস্ট কিন্তু ভালো না, সেই ইস্ট দিয়ে তোমার কাজ দেবে না। এবার আমি কিভাবে কি করছি চলো তোমাদের দেখিয়ে দিই, তোমরাও ঘরে যাতে বানাতে পারো। এখন 45 টাকা 46 টাকাতে এই ইনস্ট্যান্ট ইস্ট পাওয়া যায়। আমি ইনস্ট্যান্ট লেখা ছিল, কিন্তু তাও আমি এভাবে মানে অ্যাক্টিভ করে নিই, এতে আমার সুবিধা হয়। ঠিক আছে, ইনস্ট্যান্ট দিয়েও মাখিয়েও ফুলে যাবে একেবারে, কিন্তু আমার মনে হয় যদি না ফুলে তাহলে তো আটাটা পুরো নষ্ট হবে না, ওই জন্য আমি এটাকে অ্যাক্টিভ করে নিই। এই হচ্ছে ব্যাপার। দাঁড়াও, আমার অস্ত্রটাকে নিই, অস্ত্র ছাড়া তো আমার কেউ নেই যে আমার মোবাইলটা ধরে দেবে। এ যার মতন রেস্ট নিচ্ছে। আশিস এখন দুপুরবেলা বাড়িতেই আছে, অফিসে যায় না। তো এই সময় না ক্যামেরাটা বন্ধ ছিল, আর এখানে আমি 2 কাপ মতন, এই যে মেজারমেন্ট কাপগুলো দেখছো গ্রিন কালারের ঝুলছে, ওই কাপেরই ধরো আমি 2 কাপ মতন আটা নিয়েছি। ঠিক আছে, তার মধ্যে টুটি ফ্রুটি দিয়ে দিয়েছিলাম, আর সামান্য চিনি দিয়েছি, আর একটু নুন দিয়েছি। এই দেখো, এটা মেখে নিলাম। এবার এটাকে ঢেকে ওই মাইক্রোওভেনটা একটু গরম করতে রেখেছি, মাইক্রোওভেন অফ থাকবে কিন্তু, ওর মধ্যে রেখে দেবো। চা দিয়ে গরম গরম নিজের বানানো রুটি। তো প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমি এটাকে রেখে দিয়েছিলাম। কিরম ফুলেছে বা সেটাই দেখতে হবে, যত ভালো ফুলবে তত ভালো কিন্তু পাউরুটিটা ফ্লাফি হবে। দেখো পুরো ফুলে এখানে লেগে গেছে, একদম পারফেক্ট হয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে না, প্রায় 2 ঘন্টা, 6:45 বাজে এখন। এবারে বসিয়ে দেবো। একটা সময় ছিল আমি ভালো করে রুটিও সেঁকতে পারতাম না, পরোটা ভাজবো কখন তেল দেবো তাও বুঝতাম না, আগে সেঁকবো না ভাজবো সেটাও বুঝতে পারতাম না। এখন রান্না করতে করতে এমন হয়ে গেছে নিজেই এক্সপেরিমেন্ট করি, আর করতে করতে সেটাই পারফেক্ট হয়ে যায়। যাই হোক, এবারে শেষে না আমি এখানে বেশ কিছুটা মানে 1 খাবলা মতন বাটার দিয়ে ভালো করে মথে নিয়েছি। আর জানো তো, বিভিন্ন ভিডিওতে দেখায় যে ভীষণ ভালো করে বাটার দিয়ে মানে রোগড়ে রোগড়ে আটাটাকে একদম কী বানিয়ে দিতে চাইছে বুঝি না। আমি না অত যখন দেখতাম তখন আর করবার ইচ্ছা হতো না, আমি জানি না কেন দেখায়। কারণ দেখো, আমি কিন্তু খুব বেশি কসরত করি না, নর্মাল যেরকম রুটির আটা মাখি তার থেকে 1 ধাপ বা 2 ধাপ বলতে পারো নরম করি। তার জন্য অল্প অল্প জল দিয়ে মাখলেই নরম হয়ে যায়, তারপরে তো রাখি 2 ঘন্টা, এমনি ফ্লাফি হয়ে যায়। তো আমি বুঝি না যে এত কেন মাখা বা এত কেন মানে জিনিসটাকে নিয়ে কসরত করবার প্রসেস দেখাতো। আমায় কিন্তু এত কিছু করতে হয় না, আমি ঘরে যেভাবে করি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। তোমরাও ঘরে করো, খুব ইজি এগুলো করা, করতে করতে আরও এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো বাইরের জিনিস যতটা সম্ভব ওই পাম অয়েল ফয়েল এগুলো দিয়ে করে, তো এগুলো অ্যাভয়েড করা খুব দরকার। যারা মাঝে মধ্যে এরকম ব্রেড খেতে ভালোবাসো, বাচ্চার টিফিনে দিয়ে দিতে হয়, তারা এইভাবে বানিয়ে নিতে পারো। তো আমি ওটাকে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখেছিলাম, যাতে যতটা আরও ফুলে গেছে, দেখলে তো কতটা গ্যাপে গ্যাপে করেছিলাম, আরও ফুলে উঠেছে। এরপরে আমি ওপর দিয়ে একটু ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি, তাহলে কালার ভালো আসে। যদি মনে হয় যে পরের দিন তোমাদের নিরামিষ আছে, সেক্ষেত্রে কিন্তু ডিমের কুসুমটা মানে ডিমটা বাদ দিয়ে দিতে পারো, দুধ দিতে পারো। লিকুইড দুধ দিলেও কিন্তু ভালো কালার আসে, তবে ডিমের মতন আসে না, কিন্তু ভালো কালার আসে। ওপর থেকে একটু তিল ছড়িয়ে দিচ্ছি, যেটা যথেষ্ট হেলদিও হচ্ছে আর খেতেও ভালো লাগে মুখে যখন তিলটা পড়ে। ব্যাস এই হচ্ছে ব্যাপার।
তোমার ঘরে সুন্দরভাবে পাউরুটি তৈরি হয়ে যায়। আমার কাছে মাইক্রোওভেন আছে, তাই আমি 190 ডিগ্রিতে 22 মিনিটের জন্য এটাকে বেক করে নেব কনভেকশন মোডে। আমার অনেক বন্ধুদের মাইক্রোওভেন আছে, তারা আমায় কমেন্ট করে, তাদের জন্য এটা বলে দিলাম। কি হলো আজকে? ব্যাগ কোথায় রাখলি? জিতে গেছে। খেলার ব্যাগ কই? বাবা কষ্ট। ওই বাবা, আমি গিজার চালিয়ে রেখেছি। না না, আমি সাবারে স্নান করব। তুমি বিছানায় বসো না, বিছানায় বসো না, ওঠো, ফ্যান চালিয়ে দেবো। হ্যাঁ চলো আসছি। আর বললো আমাকে একটু গ্লুকন-ডি করে দিতে, তাই জন্য ওর জন্য একটু গ্লুকন-ডি করবো। এই যে গরমে প্রথম যে গ্লুকন-ডি আসে সেটা না আমি কৌটোতে ঢালি না, কারণ এটা বেশি দিন যায় না, 1 থেকে 1.5 মাসের মধ্যেই শেষ হয়ে যায়। আয়ুষ্মানকে স্কুলেও দিতে হয়, ওই জন্য এর মধ্যেই থাকে। এরপরে এটা শেষ হয়ে গেলে যে গ্লুকন-ডিটা আসবে সেটা আবার আমি জারের মধ্যে ঢেলে রাখবো, কারণ সেটা অনেক দিন চলবে। আর ঠান্ডা জল দিইনি, কারণ এমনি ওর একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি নর্মাল জলেই করে দিলাম। একটা দুধের প্যাকেট আনালাম, আসার সময় আয়ুষ্মানকে বলে দিয়েছিলাম নিয়ে আসার জন্য, তো ওই দুধের প্যাকেটটাও নিয়ে এসেছে, কারণ চা করব আর তার সাথে নিজের হাতের তৈরি গরম গরম পাউরুটি। আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল গরম পাউরুটি খাবার, কিন্তু এখন আর পাওয়া যায় না। আগে আগে গাড়ি আসতো আমাদের, মানে আমার বিয়ের আগের কথা বলছি, আমাদের ওখানে গাড়ি আসতো, গরম রুটি পাওয়া যেত। এখন এখানে কোথাও আমি আজ পর্যন্ত দেখিনি। তো চলো, এরপরে সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেছে। জানি তোমাদের কাছে হয়তো একই কাজ লাগে, কিন্তু এটা আমাদের একঘেয়েই কাজ, আমাদের সংসারের কাজটা একঘেয়েই, কিন্তু তারপরেও আমাদের মধ্যে একঘেয়েমি যাতে না আসে সেই জন্যই কিন্তু এই ডেলি ব্লগগুলো আমরা বানাই। আর আমি নিজের ব্লগ দেখে নিজেই উৎসাহিত হই, মাঝে মাঝে অন্যদের ব্লগ দেখেও উৎসাহিত হই। আমি সেইভাবেই সাজাই যাতে তোমাদেরও ভালো লাগে। ঠাকুরের জলগুলো ওই গাছে দিয়ে দিই। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, বিশেষ করে এক বন্ধু কদিন আগেই জিজ্ঞেস করেছিল যে আমি কি বিকেলবেলাও ঠাকুরকে ভোগ নিবেদন করি। না না, আমি বিকেলে করি না, কখনো কখনো মানে ঠাকুরকে পুজো দেওয়ার পর আর থালাটা তুলতে ভুলে যাই, হয়তো তখন ভাতের হাঁড়িতে হাত দিয়ে দিয়েছি, তো সেই জন্য তখন আর আমি কিছু করি না, একেবারে সন্ধ্যাবেলা সব তুলে রেখে দিই। আর ওই যে বললাম না, ঘিবাতিটা শেষ হয়ে গেছে, এই যে ছোটো ছোটো যে পোলতে, এগুলো কেনাই থাকে ঠাকুরের জন্য আমার, আর ঠাকুরের ঘিও থাকে, সেটা দিয়েই পোলতেই জ্বালাচ্ছি। চেষ্টা করি রেগুলার ঠাকুরকে ঘিয়ের প্রদীপ দেওয়ার। আর সর্ষের তেলও ঠাকুরের কেনা থাকে, যদি দেখি ঘি একেবারেই বাড়ন্ত তখনই আমি সর্ষের তেল দিই। আর দেখি কিনতে হবে আর কি, খুব সুবিধা হয় বাতিগুলো কেনা থাকলে, চট করে ধরিয়ে নেওয়া যায়, আর মানে প্রদীপটাও খুব একটা নোংরা হয় না, আর পুড়েও যায় না আর কি, সব থেকে বড়ো কথা পুড়ে যায় না। তোমরা কোথা থেকে কেনো আমাকে জানিও, তাহলে আমিও কিনবো। বাজারে পাওয়া যায়, কিন্তু বাজারে না অনলাইনে থেকে দামটা বেশি নেয়। তো চলো, এদিকে আমার আরতি হয়ে গেছে, ঠাকুরের যা যা মন্ত্রপাঠ গান গাওয়া সেগুলো আমি করে নিয়েছি। আর একটা তুলসী গাছের কাছে একটা ধূপকাঠি দিয়ে দিলাম। তুলসী গাছ আজকে জল দিই না, রবিবার ছিল তাই, রবিবার বলে তুলসী গাছে জল দিতে নেই, নারায়ণ বিশ্রাম নেন, বড়রা বলে তাই জানি। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু আমি অনেককে দেখি তুলসী গাছের সামনে পুজো দিতে, জল দিতে, তারপরে ঘন্টা বাজাতে। আমি রবিবারটা অ্যাভয়েড করি, মাই বারণ করেছিল আমার। আর এই যে প্রত্যেক দিনের মতন সন্ধ্যাবেলা কর্পূরের বাতি ঠাকুরের সামনে দিয়ে সারা ঘরে দুয়ারে দিয়ে দেবো। আর ছেলে থাকে, ছেলের যে থাকে তাকে তাকে আর কি দিই, যেরকমভাবে বাতি দেওয়া হয়। এটা করতে করতে এদিকে পাওগুলো রেডি হয়ে গেছে। তো চলো দেখাচ্ছি তোমাদের কেমন দেখতে হয়েছে। বিশ্বাস করো, আটার পাও যে এত ভালো হয় আমি আগে বিশ্বাস করতে পারিনি, কিন্তু নিজে বানাতে বানাতে যখন দেখলাম যে না, ভীষণই ভালো হয়, সফট হয়, সবথেকে বড় কথা ভীষণই হেলদি হয়, তো সেক্ষেত্রে ট্রাই করাই যায়। আর এই যে জিনিসগুলো বানাই না, এতে যে কি আনন্দ হয়, আর কত কিছু যে শিখতে পারি, শেখার তো আর শেষ নেই। যে বয়সে যেটা শেখার, যখন এরপরে আরও মানে বয়সটা আমার বেড়ে যাবে, তখন যখন আমি একটু বিশ্রাম নেওয়ার আর কি সময় পাবো, তখন তো আর এইসব বানাবো না, তখন বিভিন্ন ধরনের বই পড়বো। এটা আমার বই পড়ার এমনিই নেশা। মাঝখানে তো এখন একদমই কাজের চাপে, ছেলের পড়াশোনা, ছেলের জন্য আমার আর নতুন করে সেই অর্থে সেই যে নেশাটা সারাক্ষণ বই নিয়ে বসে থাকা, সেটা হয় না। তখন আবার বইপত্র পড়বো, তখন হয়তো এত পরিশ্রম করতে পারবো না। তো এই হচ্ছে, মানুষের সময়ের সাথে সাথে তার পরিশ্রম বা তার ইচ্ছেগুলো এইভাবেই পূরণ করতে হয়। তো ওদিকে পাউটা দেখালাম তোমাদের, আর পিছন দিকটাও দেখালাম কতটা সুন্দর হয়েছে, কী যে সুন্দর হয়েছে, মানে এটা দেখলেও শান্তি, আর মনে হয় না এতেই আমার পরিশ্রমটা সার্থক। আমি নিজের দেখে বা নিজে ইউটিউব দেখে হোক, যেভাবেই হোক, আমি নিজের থেকেই শিখতে পারছি। এটা হচ্ছে আমার কাছে একটা স্যাটিসফ্যাকশান, যেটা আমার পরবর্তীকালে অনেক কিছুতে মনের জোর বাড়িয়ে দেয়। তো এদিকে এই দুধের বাটিতেই না আজকে চা করব, কারণ দুধের বাটিটা ধোয়া দরকার, আর একটা প্যাকেট এখন এর মধ্যে দেবো না।
আর আরেকটা ওই বাটির মধ্যে এমনি নর্মাল স্টিলের বাটিতে দুধের প্যাকেটটা ঢেলে ওটা গরম করতে বসিয়ে দিলাম। আজকে আমুল গোল্ডটা আনেনি, আমুল গোল্ড আনলে না ওই মালাইটা জমানো যায় আর কি। তো এটা নিয়ে যেটা পেয়েছে সেটাই নিয়ে এসছে আর কি। আর এই যে হয়ে গেছে, একটু ঠান্ডাও হয়ে গেছে যখন, ওপরে ওপরে হালকা হালকা করে ওই বাটার ব্রাশ করে দেবো, এতে পাউরুটিগুলো অনেকক্ষণ নরম থাকবে। আমার মনে হলো নর্মাল পাউরুটি বানানোর থেকে একটু ওই লাদি পাউগুলো বানালে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু আবার এটা ভেবো না কখনো যে আমি ভিডিও করি বলে এই ধরনের রেসিপি ট্রাই করি। আমি কিন্তু নিজে বাড়িতে এমনিও যখন আমি ভিডিও করি না তখনও বিভিন্ন ধরনের রেসিপি বানাই। মানে যখন আমি, এখন তো ডেলি প্রায় দেওয়া হয়নি, কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবার বানাই। আর আগেও বানাতাম যখন আমি ইউটিউবে আসিনি। এটা আমার একটা শখ, আমি বলে বোঝাতে পারবো না এটা কি ভালো লাগা আমার। ওই জন্য বললাম না, আমার কোনো পরিশ্রম মনে হয় না। আর আমি সত্যি বলতে একেবারেই অলস নই, আমি পরিশ্রম করতে খুব ভালোবাসি, আর ঈশ্বরের কৃপায় তার আমি অনেক মূল্যও পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, এদিকে হয়ে গেছে। আর চাটাও করে নেবো। ওই প্লেটটার মধ্যে যেহেতু রুটিগুলো রেখেছিলাম, তো ওই প্লেটের মধ্যেই আজকে চায়ের কাপটা রেখেছি। আর সামনে থেকে তোমাদের দেখাবো এটা কতটা সফট আর কতটা ভেতরটা জালিদার হয়েছে। আমি খুব স্লো মোশনে তোমাদের দেখালাম, দেখো একদম নরম হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। যাদের মাইক্রোওভেন নেই তারা চাইলে কিন্তু একটা এয়ার ফ্রায়ার কিনেই নিতে পারো। এয়ার ফ্রায়ারেও ভালো পাউরুটি হয়, যদি আমি এখনও বানাইনি, তবে দেখেছি ভালো হয়। আর এই যে বাঘ বকরি চা, মানে আমি কত ব্র্যান্ডকে যে বিনা পয়সায় প্রমোট করে দিয়েছি, আমার কত বন্ধুরা যে এই বাঘ বকরি চা কিনে খেয়ে প্রশংসা করেছে তার ঠিক নেই। টাটা টি গোল্ড যখন খেতাম তখন খুব করে বলেছি বাঘ বকরিটা এনে তোমাদের আর না বলে পারিনি। এগুলো সমস্ত বিনা পয়সায়, মানে ওদের হয়তো দরকারও নেই, কিন্তু আমার থ্রুতে অনেক কিছু আমার বন্ধুদের আমি জানাতে পেরেছি। তারপরে ধরো এই প্রেস্টিজের বিভিন্ন যেই জিনিসগুলো কিনে কিনে আমি ব্যবহার করেছি তার যে রিভিউ দিয়েছি, সেগুলো থেকেও মানুষ আমার বন্ধুরা ইউটিউবের অনেকে কিনেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর হয়ে গেছে। আর এটা না আজকে রাতের ডিনার ছিল, তোমাদের বললাম না চিকেন হবে, চিকেন হয়নি। এই রেসিপিটাও আমি তোমাদের সাথে আগামীকাল শেয়ার করব। আজকে দিলে অনেক বড় হয়ে যেত। এখনও 17-18 মিনিটের ভিডিও আমার ছিল জানো, সেটা আমি কাটছাট করলাম করে এখন আবার রাতের রুটিনে চলে এসেছি। মানে ডিনার হয়ে যাওয়ার পরের রুটিনটা তোমাদের সাথে আবার শেয়ার করি। এই যে পাউগুলো বানিয়েছি, আমি কিন্তু পাউগুলো চায়ের সাথে খাইনি, একটুখানি খালি টেস্ট করেছিলাম। আশিস খেয়েছে আর আয়ুষ্মান খেয়েছিল। বাবাই দেখ কতগুলো পাও আছে। বাবাই বিশাল পাও না, লাদি পাও। লাদি পাও, রোজ পাও। টিফিনে নিয়ে যাবি? এইবারে নাইটিটা চেঞ্জ করে নিলাম, যদিও রাতের অন্য নাইটি আর যেগুলো পরেছিলাম সেগুলো কাচতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি যেগুলো সন্ধ্যা থেকে পরি সাধারণত সেগুলো পরের দিন কাচতে দিয়ে দিই, কারণ ঘরের সমস্ত কাজকর্মগুলো করি। আর প্রত্যেক দিন বিকেলবেলায় আমি একটা ভালো কাঁচা সালোয়ার বা কুর্তি এগুলো পরে তারপরেই আমি সন্ধ্যা দিতে আসি। আর এই যে নাইটিটা কদিন আগে কিনেছিলাম, তোমাদের বললাম না 130 টাকা করে নাইটিগুলো কী হয় না এমনিতে খুবই ভালো জানো তো, কিন্তু স্টিচটা একদম খুলে যায়। এইটারও তাই হয়েছে। তবে কদিন আগে আবার আমি দুটো নাইটি কিনে এনেছি, একদম কটন, কিন্তু ভেতরে স্টিচটা ইন্টারলক করা থাকে না। এটাকে আমি আগে স্টিচ করাবো দোকান থেকে, তারপরে পরবো। তো কিন্তু বড় সড়ো, মানে আমার যেমন ছোট নাইটি পরলে না ছোট ওপর দিকে উঠে যায়, মানে পায়ের অ্যাঙ্কেল থেকে অনেকটা ওপর দিকে উঠে যায়, ওই জন্য আমাকে একটু বড় সড়ো নাইটি কিনতে হয়। এইগুলো কিন্তু যথেষ্ট বড় সড়ো, দেখো এগুলো কিন্তু আমার পায়ের ওপরে কাচার পরেও পায়ের ওপরে ওঠেনি, রং উঠেছে এই কালারটা প্রচুর, কিন্তু ভালো আছে এখনও পর্যন্ত। আর বিছানাপত্র গুছিয়ে নিলাম, জামা কাপড় সব ওদিকে রেখে আসবো। এই যে এই বারান্দাটায় জামা কাপড় যেগুলো কাচা হয় এখন আর আলমারিতে ঢোকাবো না, আলমারিটা একটু এদিক ওদিক হয়ে গেছে। ওই আয়ুষ্মান বিকেলের দিকে এই জার্সি টার্সি পাচ্ছিল না, সব উলট পালট করেছে, ওগুলো সকালবেলা ঠিকঠাক করবো। ভাঁজ করাই আছে কিন্তু এদিক ওদিক করে ফেলেছে, প্যান্টের জায়গায় জামা, জামার জায়গায় প্যান্ট করে ফেলেছে, সেগুলো ঠিক করব। তারপরে এই কাঁচা জিনিসগুলো আবার তুলবো। আপাতত ওর স্কুলের ড্রেসটা বার করে রাখলাম সকালে যাতে পেতে অসুবিধা না হয়। আর এদিকে মাছেদের খেতে দিয়ে দিচ্ছি। এখন আর বেশি মাছ নেই জানো তো, এখন আনবো না, কটা দিন যাক, গরমটা একটু কমলে তারপরে আবার নতুন মাছ নিয়ে আসবো। আর এই যে আয়ুষ্মানের যা যা সকালবেলা পড়বে,
মোজা, আন্ডারওয়্যার, তারপরে স্কুল ড্রেস, বেল্ট সব একটা জায়গায় গুছিয়ে রাখবো। সকালে ওকে খাবারটা বানাতে দিয়ে ও যতক্ষণ না আমি খাবারটা বানাবো ও ততক্ষণে রেডি হয়ে নিতে পারে। এই হচ্ছে রাতের টুকটাক জিনিসপত্র এগিয়ে বা গুছিয়ে রাখলে আমার সকালটা সুন্দরভাবে শুরু হয়। আর বিকেলের দিকে এই কাঁচা নাইটিগুলো তোলা হয়নি, সেগুলো এখন তুলে নিচ্ছি। এরপরে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে ব্রাশ করা, আর তার মাঝখানে ওদেরকে জল দেওয়া, মানে গরম জল দেওয়া, এগুলো সেরে নিয়েছি। রাত্রিবেলা ব্রাশ করা আর ফেস ওয়াশ করা অবশ্যই মাস্ট, যাই হয়ে যাক না কেন আমি ব্রাশটা করতে অবশ্যই ভুলি না। আর এই যে আমি ফেস ওয়াশটা ইউজ করি সেটাফিলের, সেটা তো জানোই, ফর পিম্পল, অ্যাকনে অ্যান্ড সেন্সিটিভ স্কিন, সেইটা আমি ইউজ করি। আর তার সাথে সাথে টোনারটাও অ্যাপ্লাই করব, মানে যেটা মর্নিং গ্লো এসেনশিয়াল সোলসের সেই টোনারটা অ্যাপ্লাই করব। এতে আমার স্কিন একদম সুন্দর থাকে, কারণ আমার স্কিন যারা প্রথম দিকে দেখেছে তারা জানে আমার কতটা পরিমাণে সেন্সিটিভ স্কিন। আমার এখনও পর্যন্ত যদি আমার মেকআপ ভালো করে না তোলা হয় পরের দিনে বড় পিম্পলস বেরিয়ে যায়, এতটাই সেন্সিটিভ স্কিন। আর এই যে রাত্রিবেলা অবশ্যই চুলটা ছাড়িয়ে তারপরে আঁচড়িয়ে আমি শুতে যাই, এতে ব্লাড সার্কুলেশন ভালো হয়, চুল পড়া কমে। আর কান চুলকিও না গো, কটা বাদ শেষ করছো সারাদিনে? বার্ডসগুলো খারাপ। হ্যাঁ, এই জনসন অ্যান্ড জনসনেরটা নিও তো। না, ওটা খুব শক্ত। না, বাচ্চাদের ব্যবহার করা শক্ত হয়। তো আজকের আফটারনুন টু ইভিনিং, না সরি নাইট রুটিন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানিও। আমি খুব চেষ্টা করছি মর্নিং রুটিনটা আবার প্রথম থেকে স্টার্ট করার। তো এই হচ্ছে আমার আজকের রুটিন, কমেন্ট করে অবশ্যই জানিও। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা, বাই বাই, সায়োনারা।